তৃণমূল থেকে যদি কেউ যায়, এখন তার লুকোবার কিছু নেই, বিজেপি চাপ টাপ দিয়ে নিয়ে যাবে, তাহলে তো বিজেপিরই মাথায় গিয়ে বসবে। আমাদের এখান থেকে গেলে তো সব লকেটদেরই তো সব জায়গা ব্লক হয়ে যাচ্ছে। লকেটে কিন্তু এখন থেকে যে আবার কোয়েল, আবার যদি কোয়েল যায় তাহলে 3 জন তো অলরেডি আমাদের থেকেই গেছে। তো তাহলে লকেটকে বলুন আগে এইটাকে দেখতে, আমাদের নিয়ে মাথা না ঘামিয়ে। আমি কিন্তু মনে করি যে লকেট, কারণ কি লকেটের রাজনীতিতে আসার পেছনে আমার একটা ভূমিকা ছিল। পরবর্তীকালে লকেট বিজেপিতে চলে গেছেন, কিন্তু তৃণমূলের লোকেরা গিয়ে গিয়ে বিজেপি থেকে এমপি হয়ে যাচ্ছে, আর লকেট এরম লড়েও শুধু লোকসভায় হেরে গেছে, এটা হতে পারে না। ফলে ওর উচিত নেতাদের বোঝানো যে তৃণমূল থেকে যারা আসছে তাদের বদলে যেন লকেটকে পাঠায়। মদনদার কথার বাড়তি কোনো আমি এই মুহূর্তে করবো না, কারণ মদনদার কথাটা হচ্ছে ইডি চিঠি পাওয়ার পর কথা। মদনদা যা যা বলছেন, ইডি মিসেস মদন মিত্র বা মদনদার ছেলেদের যে চিঠি দিয়েছে, তারপর ওই চাপটা মদনদা নিতে পারেননি। তো ফলে মদনদাকে এখন ওদিকে ভালো থাকতে গেলে, ভালো সাজতে গেলে, ওপাশে যাতে বৌদিদের উপর কোনো সমস্যা না আসে, তো মদনদা তো চিঠিটা আসার আগে পর্যন্ত এক কথা বলেছেন, চিঠিটা আসার পর এটা আমরা ওইসব আমরা ধরেই নিচ্ছি যে ইডি চিঠি তার সঙ্গে যে অ্যানেক্সচারটা থাকে, ওই অ্যানেক্সচারটা হচ্ছে মদনদার এখনকার স্টেটমেন্ট গুলো। আচ্ছা না, আমি একটা কথা বলি, আমি বলি যে আপনারা মদনদাকে জিজ্ঞাসা করছেন না, মদনদা কি বলছে আমায় জিজ্ঞেস করছেন, খুব ভালো, আমি উত্তর দেবো। মদনদা পুরনো আমার পরিচিত ইত্যাদি, মদনদাকে জিজ্ঞেস করছেন না একটা ইডির চিঠিতে কি করে একটা নেতার গোটা স্টেটমেন্ট পাল্টে যেতে পারে, এটা জিজ্ঞেস করছেন না? সেটা আগে জিজ্ঞেস করুন, তারপর তো আমি উত্তর দেবো। অনুব্রত মণ্ডল বলেছেন উনি অনেক লোক আনবেন, এবারও অনেক হাজার হাজার অনেক হাজার হাজার লোক আনবেন। এক্ষুনি একটা খবর পেলাম যে হাওড়া শিয়ালদায় বিহার ঝাড়খণ্ড থেকে প্রচুর লোক আছে, আরে অন্য রাজ্য থেকে, অন্য জায়গা থেকে। আসলে ওখানে যারা করছেন, অর্থাৎ বিশ্বাসঘাতকদের যে গ্রুপটা করছে, যাদের সঙ্গে শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই, এটা তো অন্য রাষ্ট্রশক্তি তারা সামলে দিচ্ছে, ওদের লোক নেই, তৃণমূল কর্মীরা আসছে না। ফলে এখন বিজেপি কর্মীদের বলে বলে পাঠাতে হচ্ছে, আবার বলে দিচ্ছে ওখানে আবার দুম করে জয় শ্রীরাম বলে বেরো না, ওখানে তো লোক পাঠাচ্ছে বিজেপি, আরো বিজেপি লোকেদের ডেকে ডেকে বসে ওখানে যেতে হবে, চাটনদের সবাই যেতে হবে, কারণ লোক হচ্ছে না, হেরে যাচ্ছে, তো বিজেপি থেকে লোক দিতে হবে। আবার বিজেপির লোকদের বলে দিচ্ছে জয় শ্রীরাম মাত করে না ওয়া পার, ও তো দুসরা সব পাকড়া যায়গা। মুখ্যমন্ত্রী আজকে 21শে জুলাইয়ের রিপোর্ট প্রকাশ করেছেন, রিপোর্ট বেরোলো, তাতে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা আহত এবং মৃত তাদের টাকা দেওয়ার সুপারিশ থাকলেও দেননি। মুখ্যমন্ত্রী মনে করছেন যে তার যে তহবিল সেখান থেকে দিতে পারে, মানে 25 লক্ষের সুপারিশ থাকলেও মাত্র 2 লাখ করে দেওয়া হয়েছে, এবং আহতদের 5 লক্ষের সুপারিশ থাকলেও মাত্র 15,000 করে দেওয়া হয়েছে। দেখুন, এটা পুরোটা জানতে হবে, পুরোটা শুনতে হবে। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী গোটা ভারতবর্ষে, যে গণ আন্দোলনে শহীদ হওয়ার পর, গণহত্যার পর মমতা বন্দ্যোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটা কমিটি করেছিলেন, এবং মানুষ সাহায্য করেছিল, ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল, এবং শহীদ পরিবারগুলির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই আর্থিকভাবেও যেমন পাশে থেকেছেন, আবার যখন সুযোগ পেয়েছেন তাদের পরিবারকে চাকরি দেওয়া ইত্যাদি, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং পরবর্তীকালে দফায় দফায় সাহায্য করেছেন। ফলে হঠাৎ একটা রিপোর্টের একটা লাইন দেখে কি সাহায্য করেছেন, কতটা করেছেন, সেটা বোঝার মতো ক্ষমতায় ওরা নেই। যদি শহীদ পরিবাররা নতুন করে এফআইআর করেন, এটা তো যেমন মানে যদি পুরনো সব কেস খোলা হয়, তাহলে সবার আগে ধর্ষণে অভিযুক্ত বালিশ চাটা ঋতকে কেন অ্যারেস্ট করছেন না শুভেন্দু বাবু? সেটা আগে করুন না। ধর্ষণে অভিযুক্ত বালিশ চাটা ঋতু, কয়েকদিন আগে তো যখন শুভেন্দু বাবুকে ঋত নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, শুভেন্দু তো জিপটি বার করে দেখিয়েছিলেন সব। তো এখন তো তারপরে যদি এত পুরনো ফাইল খোলার এত ইচ্ছা হয়, 100 বার খুলুন, কিন্তু তাহলে বালুরঘাটে যে মেয়েটি ঋতর বিরুদ্ধে কমপ্লেন করেছিল এবং টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়েছিল, ব্যাংক ট্রানজাকশন আছে, তাহলে ঋতুকে আবার অবিলম্বে আগে অ্যারেস্ট করা হোক, তারপর বড় বড় কথা হোক।
দাদা নয়না বন্দ্যোপাধ্যায় এখানে আসেন, তিনি মঞ্চ পরিদর্শন আসেন, তৃণমূল কর্মীদের একটা বড় অংশ তারা স্লোগানিং করে, তারা বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমরা ঘৃণা করি। উনি বলতে পারবেন যে উনিও সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘৃণা করে? তখন নয়না দেবী খানিকটা মেজাজ হারিয়ে বলেন যে আমি ওনার সেক্রেটারি নই। আমি নিয়ে বসে আপনাদের প্রশ্ন করতে দিল্লি গিয়ে করুন, এই পুরো বিষয়টা নিয়ে কিভাবে বলবেন? আমি এই বিষয়টা নিয়ে কোনো বিষয় বলবো না, মানে কোনো অবস্থাতেই বলবো না। মানে তার কারণ হচ্ছে আপনারা, আমি বারবার বলছি যেটা, আপনারা এত সুদীপ নয়না এত প্রশ্ন করেন, কিন্তু একটা বিষয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে পারছেন না। আমি তো আবার বলছি, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বলেছিলেন আমার নিজের গাড়িটা পুরনো হয়ে গেছে, গাড়ি কিনতে চাই, পার্টির অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হোক। তো সেটা মমতা ব্যানার্জি দেননি, পার্টির অ্যাকাউন্ট থেকে তো ওইভাবে দেওয়া যায় না একটা নেতার গাড়ি কেনার জন্য। এবং তারপর উনি যেসব পার্টিতে ঘুরে বেড়াচ্ছেন, নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে গাড়ির টাকার জন্য যাচ্ছেন কিনা সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আপনারা একবার সুদীপ ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন যে নির্লজ্জ বেহায়া যে মমতা ব্যানার্জির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছিলে, তো সেটা তুমি একটু সকলের সামনে বলতে পারছো না? দাদা 2009-এর পর কংগ্রেস আবার শহীদ মিনারে প্রকাশ্যে শহীদ স্মরণ পালন করছে, তারা ওটা তো আমরা কংগ্রেসের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু বলতে চাই না, কিন্তু যারা মাঝে মাঝে জেগে ওঠে, 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সেই সময় এটা হয়েছিল, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করতেন। পরে তৃণমূলের জন্মের পর তৃণমূলের মঞ্চ থেকে পালিত হয়। তো ঘটনার দিন একটা ছবি দেখাতে পারবেন কেউ? একটা সিঙ্গেল পিকচার 21শে জুলাই 1993 নিহত এবং আহতদের দেখতে গেছে একজন কংগ্রেস লিডার, একজন সিঙ্গেল ওয়ান, একটা ছবি দেখাতে পারবেন? একজনও আসেনি। কারণ সেই সময় প্রদেশ কংগ্রেস মমতা ব্যানার্জিকে সমর্থন করে। পরের দিন কেন্দ্রের মন্ত্রী এসেছিলেন, কর্মীরা প্রবল বিক্ষোভ দেখিয়েছিল, বলেছিল 356 করুন, কিন্তু তখন সংখ্যালঘু সরকার চলছে, সিপিএম এর সমর্থন দরকার, কংগ্রেসের হাত পা কম্পালশন ছিল। এবার কংগ্রেসকে তো কেউ বারণ করেনি, এত বছর ধরে শহীদ তর্পণ করেনি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারের পাশে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর জমায়েত করেছেন। 21শে জুলাই তারিখটাকে গোটা ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে এস্টাবলিশ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। তো কংগ্রেসকে তো কেউ বারণ করেনি। ওদের যখন তৃণমূলকে খোঁচা দেওয়ার ইচ্ছে হয় তখন জেগে ওঠে শহীদ দিবস নিয়ে। তা এত বছর ধরে পালন করেনি কেন? কে বারণ করেছিল? দাদা আপনাদের সময় থেকে হয়তো এনেছেন 21শে জুলাই কমিশন, এটা তো প্রশাসনিক বিষয়, জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের ছিল। আমি নিজেও তার অন্যতম একজন, আমার সাক্ষীর জন্য আমায় ডাকা হয়েছিল, আমার সাক্ষ্য গ্রহণ হয়েছিল সেখানে। তো যাই হোক, 21শে জুলাইয়ের দেখুন এই সমস্ত রাজনীতি, কে কার এই কার ওই, কে নতুন একটা দোকান খুলে, রাজনীতির দোকান খুলে শহীদ তর্পণের ভান করছে, আসল ইতিহাসটা কোথায়? যে শহীদ পরিবারগুলোর পাশে ছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে কমিটি করলেন, কাগজে বিজ্ঞাপন দিলেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন, শহীদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হলো। পরবর্তীকালে তাদের পরিবার যাতে চাকরি পায়, সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে, যে একটা গণ আন্দোলনে শহীদ হয়েছে, তাদের পারিবারিক সমস্ত চিন্তা ভাবনা অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে নিয়েছেন, সাহায্য করেছেন, কর্তব্য পালন করেছেন। এবং পরবর্তীকালে প্রত্যেক বছর তাদের মঞ্চে সম্মান দেওয়া এবং এই 21শে জুলাই তারিখটাকে ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখন হঠাৎ এ জেগে উঠে একটা কথা, ও জেগে উঠে একটা কথা, সে জেগে উঠে একটা কথা, এই কথাগুলোর তো কোনো মাথামুন্ডু হতে পারে না। দাদা আপনাদের সময় থেকে